আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। মেহেদী হাসান মিরাজ ফিরে এসেছেন, অ্যাজ এ ব্যাটার ফিরে এসেছেন। আগের একটা ভিডিওতে বলছিলাম যে তার কাছ থেকে যখন কিছু দায়িত্ব তুলে নেওয়া হবে, তার তিনি যখন টেকেন ফর গ্র্যান্টেড ব্যাপারটা ফিল করবেন না, তিনি হয়তো যখন ভাববেন যে আমাকে ফাইট করে দলে টিকে থাকতে হবে, তখন তিনি আবারও হয়তো তার পুরনো এলিমেন্টে ফিরে আসবেন। এবং আজকে আবারও একটা ক্রান্তি লগ্নে বাংলাদেশ যখন স্ট্রাগল করছিল অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে তাদের প্রথম ওয়ার্ম আপ ম্যাচের প্রথম দিনে, সেই সময় কিন্তু মেহেদী হাসান মিরাজই ত্রাণকর্তার ভূমিকায় আসলেন, একটা সেঞ্চুরি পেয়েছেন, যেটা আমার 2005-এর কথা মনে করে দিচ্ছে। কারণ 2005-এ মুশফিকুর রহিম তখন অবশ্য তার ডেবিউ হয়নি, তিনি দলের সঙ্গে গিয়েছিলেন অ্যাজ আ ব্যাকআপ কিপার। এবং যখন প্র্যাকটিস ম্যাচটা হয় বা ওয়ার্ম আপ ম্যাচটা হয় ফার্স্ট টেস্টের আগে, লর্ডস টেস্টের আগে, তখন কিন্তু রেগুলার যিনি কিপার ছিলেন খালেদ মাসুদ পাইলট ইনজুর্ড হয়ে যান এবং সে কারণে মুশফিকুর রহিমকে ইনক্লুড করা হয়। সেই ওয়ার্ম আপ ম্যাচটাতে তিনি একটা সেঞ্চুরি করে পরবর্তীতে লর্ডসে তার ডেবিউটাও হয়ে যায়। সো ভালো ফর্মে থাকাটা, ইনফ্যাক্ট ওয়ার্ম আপ ম্যাচে পারফর্ম করা, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয় এবং মেহেদী হাসান মিরাজ সেটা করেছেন। সো কংগ্রাচুলেশনস টু মেহেদী হাসান মিরাজ। বেশ কিছু পয়েন্ট নিয়ে আসলে আলোচনা করতে চাই। এই প্রথম দিনটা নিয়ে যদি চিন্তা করি, বাংলাদেশ তারা টস জিতেছিল এবং তারা কঠিন কাজটাই হাতে নিয়েছে। তারা বেসিক্যালি চেয়েছিল আগে ব্যাটিং করতে, কারণ এই কন্ডিশনে আগে ব্যাট যদি তারা করতে পারে সেই ক্ষেত্রে কি সিচুয়েশন হবে সেটা আমরা আপাতত টের পেয়ে যাচ্ছিলাম। এবং সেই জায়গা থেকে বাংলাদেশ আগে ব্যাট করে তাদের টপ অর্ডারের ব্যাটারদেরকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল বলা যায়। সেই চ্যালেঞ্জটা ছিল এরকম যে কিভাবে নতুন বলটাকে কন্টেন্ট করতে হবে একটা আলাদা রকম কন্ডিশনে, এবং সেখান থেকে পরবর্তীতে ব্যাটাররা কিভাবে রেসপন্ড করেন, সেটাই বেসিক্যালি একটা চিন্তার জায়গা ছিল। সো সেই চিন্তার জায়গাটায় আমার কাছে মনে হয় যে ভালো একটা পারফরমেন্স আমরা দেখেছি, এবং সেই ভালো পারফরমেন্সের রেজাল্ট হিসেবে মেহেদী হাসান মিরাজের সেই পারফরমেন্সের ছোঁয়ায় আমরা কিন্তু 263 বাংলাদেশকে করতে দেখলাম। এখন ঘটনাটা হচ্ছে এই যে 263 বাংলাদেশ করেছে, তার মধ্যে অপরাজিত 109 রান মিরাজের কাছ থেকে, 141 তিনি করেছিলেন, 141 বল থেকে 109 রানে অপরাজিত তিনি ছিলেন। তিনি ছাড়া আর কে কে পারফর্ম করেছেন? সাদমান ওপেনিং স্লটে নেমেছিলেন, তিনি 31 করেছেন 47 বল থেকে, উইচ ওয়াজ আ ডিসেন্ট এনাফ ইনিংস, কারণ সেখানে কিন্তু তিনি বাজে বলগুলোকে মেরেছেন, সেটা একটা ভালো দিক ছিল ডেফিনেটলি। আর নাজমুল হোসেন শান্ত, তিনি 37 রান করেছেন 53 বল থেকে, সেটাও একটা ইম্পর্টেন্ট ইনিংস ছিল। তবে আরও তিনজন আছেন যারা প্রায় অনেকগুলো বল খেলেছেন। ফর এক্সাম্পল মমিনুল 58 বল খেলেছেন 16 রান করতে, অমিত হাসান 61 বল খেলেছেন 15 রান করতে, সৌম্য সরকার 36 বল খেলেছেন 16 রান করতে। সো এই যে বিষয়গুলো হয়েছে, এখানে কিন্তু আমরা দেখতে পারি যে সেট হওয়ার মতো এনাফ বল খেলার পরও ব্যাটাররা কিন্তু আউট হয়ে চলে গেছেন। সেটা একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার ছিল ডেফিনেটলি। সো ওটা একটা বিষয়। এবং আরেকটা বিষয় যেটা থাম্বনেইলে আমি মেনশন করেছি, সেটা হচ্ছে যে 6টা উইকেট পেয়েছেন একজন অস্ট্রেলিয়ান স্পিনার, একজন অফ স্পিনার, একজন ফিঙ্গার স্পিনার। সেটা কি একটু অদ্ভুত লাগছে না? সেটা ডেফিনেটলি কিছুটা অদ্ভুত লাগছে, বাট সেটাই ঘটেছে। অস্ট্রেলিয়ার পেসাররা সম্মিলিতভাবে উইকেট পেয়েছেন মাত্র 3টা, এবং অন্যদিকে 6টা উইকেট একাই তুলেছেন কোরি রক্কিচিউলি। এবং তিনি আসলে একজন ডানহাতি অফ স্পিনার, যাকে নতুন নেথান লায়ন বলা হচ্ছে অস্ট্রেলিয়ার এই দলটায়। এবং এই রক্কিচিউলির 6টা উইকেটের মধ্যে 4জন ছিলেন বাহাতি ব্যাটার, সেটা আবার আরেকটা কনসার্নের জায়গা অবভিয়াসলি। এবং তিনি উইকেট তুলেছেন সাদমানের, মমিনুল হকের, সৌম্য সরকারের এবং তাইজুলের, যে 4জন বাহাতি ব্যাটার ছিলেন, এবং সেই সাথে 2জন ডানহাতি ব্যাটার, তার মধ্যে আবার মুশফিকুর রহিমও ছিলেন, এবং পরবর্তীতে হাসান মাহমুদের উইকেটটাও তিনি তুলেছেন। সো ইন্টারেস্টিং ব্যাপার যেটা, বাংলাদেশ যাদেরকে বলা হতো যে স্পিন খেলতে তারা অভ্যস্ত, এবং স্পিনের সবচেয়ে বেস্ট দুই কম্পোনেন্টস বা বেস্ট দুই প্লেয়ার্স আমরা যদি চিন্তা করি আমাদের এই টিমটার মধ্যে, মমিনুল হক এবং মুশফিকুর রহিম, তারা দুজনই ওই একই ফিঙ্গার স্পিনারের বলে আউট হয়ে গেছেন। সেটা আবার একটু অদ্ভুত লেগেছে আমার কাছে, এবং আমার কাছে মনে হয়েছে যে এইখান থেকে বাংলাদেশের একটা শিক্ষণীয় ব্যাপার এটাই হবে যে ডারউইনে আমরা যতই ভাবছি যে পেস বোলারদের কন্টেন্ট করতে হবে, মিচেল স্টার্ক, নেসার, হেজেলউড, কামিন্স, যেই থাকুক না কেন, তাদেরকে ফেস করাটা বেশি ইম্পর্টেন্ট। বাট আমার মনে হয় যে নেথান লায়ন একটা ডেঞ্জারাস অপশন হয়ে যেতে পারেন অস্ট্রেলিয়ার জন্য, এবং সেটা তারাও হয়তো লক্ষ্য করছেন এই ম্যাচটায়। কারণ রক্কিচেলি যদি 6টা উইকেট পেয়ে যান এবং সেই জায়গা থেকে বাংলাদেশের টপ অর্ডার মিডল অর্ডারকে তিনি একাই ভরকে দেন, তাহলে তো একটা টেনশনের ব্যাপার বটেই। সো স্পিন যারা বেটার খেলবে তাদের জন্য আসলে এই ম্যাচটাতে ভালো করার পসিবিলিটি আছে, বা এই টেস্ট সিরিজটা ভালো করার পসিবিলিটি আছে। বাংলাদেশের হয়ে স্পিনটা ভালো খেলেছেন মেহেদী হাসান মিরাজ, ফ্যান্টাস্টিক একটা নক, এবং যেই নকটার মধ্যে তিনি আসলে স্পিনারদেরকে যেভাবে সামলানো দরকার, ভালো বলগুলো থেকেও স্ট্রাইক রোটেট করেছেন, পজিটিভ মাইন্ডসেট নিয়ে খেলেছেন, কমন সেন্স ব্যবহার করেছেন। সো ওই জায়গাটাতে আমার মনে হয় যে মেহেদী মিরাজ দেখিয়েছেন বাকি ব্যাটারদের যে একটা টেমপ্লেট সেট করার বিষয়, যে এইভাবে এখানে ব্যাট করা সম্ভব এবং এখানে এইভাবে ব্যাট করে সফল হওয়া যায়। অবভিয়াসলি এটা অস্ট্রেলিয়ার বেস্ট বোলিং লাইন আপ না। অবভিয়াসলি তাদের পেসাররা যখন আসবেন, আসলেই মিচেল স্টার্ক, কামিন্স, হেজেলউড কিংবা নেসার, তারা যদি আসেন অবভিয়াসলি তারা আরও কঠিন প্রতিপক্ষই হবেন। এবং এই টেস্ট ম্যাচ শুরুর আগে এই ওয়ার্ম আপ ম্যাচের মধ্য দিয়ে কিন্তু অস্ট্রেলিয়া একটু পরখ করে নিতে চাইছে যে বাংলাদেশ টিমেরই আসলে দুর্বলতাগুলো কোথায়।
সো ওই জায়গা থেকে আসলে স্পিনের এগেনস্টেও যে তাদের দুর্বলতা আছে সেটা কিন্তু চোখের সামনে পড়ে গেছে, এবং এই ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই অস্ট্রেলিয়া খুব সিরিয়াসলি কনসিডারেশনে আনবে। এবং বাংলাদেশও আমরা যেটা দেখছি যে তাদের ওভারঅল যে ব্যাটিং লাইন আপটা আছে সেখানে অনেকগুলো বাহাতি ব্যাটার এবং আনঅ্যাভয়েডেবল, সেটাও কিছু করার নেই। আপনি তানজিদ তামিম, সৌম্য সরকার, সাদমান, মমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, দেখেন টানা সেখানে 5জন ব্যাটার রয়েছেন যারা বাহাতি এবং টপ অর্ডারে এই ব্যাটিংটা করেন। সো সেখান থেকে আপনি একজনকেও যদি বাদ দেন, 4জন টপ অর্ডার ব্যাটার আপনার বাহাতি ব্যাটার্স রয়েছেন। সো ওই জায়গার মধ্যে একটা টেনশন বাংলাদেশের কাজ করবে অবভিয়াসলি নেথান লায়নের এগেনস্টে। বাট দেখা যাক শেষ পর্যন্ত আসলে ডে ওয়ানটায় বাংলাদেশ যা করেছে সেটার প্রশংসা না করেই পারছি না। মেহেদী হাসান মিরাজ তিনি সেঞ্চুরিটা করেছেন এবং অপরাজিত থেকে বাংলাদেশকে 263 পর্যন্ত নিয়েছেন। বাংলাদেশ সর্বসাকুল্যে 75 ওভার 5 বল খেলেছে, যেটা একটা ক্রেডিট ডেফিনেটলি তাদের জন্য। আর বোলাররা যখন বল করতে এসেছিলেন অস্ট্রেলিয়ার 2টো উইকেট তারা ফেলে দিয়েছিল 1 রানের মধ্যেই। তাসকিন একটা এবং হাসান মাহমুদ একটা উইকেট পেয়েছেন, বাট তারপর অস্ট্রেলিয়ান 2 ব্যাটার নাম্বার 3 প্যাটারসন এবং তারপর জশ ফিলিপে, এরা দুজন মিলে 50-র একটা পার্টনারশিপ করেছেন। সো 51-2 এই অবস্থায় প্রথম দিনের খেলাটা শেষ হয় এবং দ্বিতীয় দিনের আগে অস্ট্রেলিয়ার একাদশটা তারা 212 রানে পিছিয়ে আছে ওয়ার্ম আপ গেমটায়। 3 দিনের ম্যাচ, সো অবভিয়াসলি বাংলাদেশও চাইবে তাদের বোলারদেরকে বাজিয়ে দেখতে। যে 4জন বোলার বল করেছেন তাদের মধ্যে কিন্তু মুশফিক হাসানকে দেখিনি। হাসান মাহমুদ বল করেছেন, তাসকিন বল করেছেন, খালেদ বল করেছেন এবং এবাদত বল করেছেন। সুতরাং আগামীকাল হয়তো আমরা মুশফিক হাসানের বোলিংটাও দেখতে পারি এবং তারপর হয়তো বুঝতে পারবো যে বাংলাদেশ পুরোপুরিভাবে কিভাবে প্রস্তুতিটা তারা নিচ্ছে। এবং তাইজুল মিরাজের বোলিংও দেখতে আমি ইন্টারেস্টেড, কারণ ফর সাম রিজন আমার মনে হচ্ছে অস্ট্রেলিয়ার এই সিরিজটায় স্পিনাররাও একটা বড় ইম্প্যাক্ট রাখবেন। লোয়ার অর্ডারে ভরসা বাংলাদেশের দিন শেষে, এবং লিটন কুমার দাস প্রথম টেস্ট খেলতে পারবেন কিনা জানি না, বাট তার এই টেস্ট খেলা মনে হয় বেশি গুরুত্বপূর্ণ হবে, কারণ টপ অর্ডারটা কোনো দলেরই আসলে সেভাবে ক্লিক করে না টু বি অনেস্ট। অস্ট্রেলিয়াতে রিসেন্ট সিরিজগুলোতে দেখছি রান যা পাচ্ছেন সব মিডল অর্ডার, লেট মিডল অর্ডার ব্যাটাররাই পাচ্ছেন, যে কোনো দলের হোক। অস্ট্রেলিয়া দলটাতেও একই ধরনের ঘটনা। সো ওইখানে আমার মনে হয় বাংলাদেশের মিডল অর্ডার, লেট মিডল অর্ডারকে জ্বলতে হবে। ওয়ার্ম আপ ম্যাচে সেটা গ্লিমস পেয়েছি, মেহেদী মিরাজ ফর্মে থাকাটা বাংলাদেশের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কংগ্রাচুলেশনস টু হিম, এবং আশা করবো যে এই ব্যাটিংয়ের ফর্মটা তিনি বোলিংও মেনটেন করবেন। দেখা যাক আগামীকাল বাংলাদেশ আসলে কি করতে পারে বল হাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।